গোটা ভারত কিভাবে আজ বিজেপিময় হলো। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি ভারতের রাজনীতির দিকে তাকাই তাহলে একটা দলের নাম সবার আগে মাথায় আসে, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। বর্তমানে 18 কোটিরও বেশি সদস্য নিয়ে এটি শুধু ভারতের নয়, গোটা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। চীনের কমিউনিস্ট পার্টির চেয়েও এদের সদস্য সংখ্যা প্রায় দ্বিগুণ। কিন্তু একটা দল যারা 1984 সালে সারা দেশে মাত্র 2টো আসন পেয়েছিল, তারা আজ কিভাবে গোটা ভারত জুড়ে রাজত্ব করছে। এমনকি পশ্চিমবঙ্গ, যা কয়েক দশক ধরে বিজেপির কাছে একটা অধরা স্বপ্ন ছিল, সেই 2026 সালের নির্বাচনে কিভাবে তারা সেখানেও একচেটিয়া জয় পেল। আসুন জেনে নিই বিজেপির এই জিরো থেকে হিরো হওয়ার পুরো সফরটা। বিজেপির আজকের এই রূপটা একদিনে তৈরি হয়নি। এর শেকড় পোঁতা ছিল দেশ স্বাধীনের ঠিক পরেই। 1951 সালের 21শে অক্টোবর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাহায্যে ভারতীয় জনসংঘ তৈরি করেন। ডক্টর মুখার্জি ছিলেন জওহরলাল নেহরুর মন্ত্রিসভার একজন মন্ত্রী, কিন্তু নেহরুর নীতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। সেই সময় জনসংঘের মূল লক্ষ্য ছিল ভারতের হিন্দুদের সাংস্কৃতিক পরিচয় রক্ষা করা, জম্মু কাশ্মীরকে পুরোপুরি ভারতের অন্তর্ভুক্ত করা। এরপর এলো 1975 সালের এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীর এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে জনসংঘ অন্যান্য বিরোধী দলগুলোর সাথে হাত মেলায় এবং 1977 সালে জনতা পার্টি তৈরি হয়। এই জোট সরকার তৈরি হলেও দলের ভিতরে ডুয়াল মেম্বারশিপ নিয়ে বিবাদ শুরু হয়। অন্য দলের নেতারা বলেন জনসংঘের নেতাদের আরএসএস ছাড়তে হবে, কিন্তু তারা আরএসএস ছাড়তে রাজি হলো না। ফলে তারা জনতা পার্টি থেকে বেরিয়ে আসেন এবং 1980 সালের 6 এপ্রিল জন্ম নেয় আজকের ভারতীয় জনতা পার্টি, যার প্রথম সভাপতি হন অটল বিহারী বাজপেয়ী। নতুন দল হিসেবে বিজেপির প্রথম দিকে স্ট্রাগল ছিল মারাত্মক। দলের নেতারা বুঝতে পারছিলেন না কোন আদর্শ নিয়ে এগোবেন। জনসংঘের কট্টর হিন্দুত্ববাদী ইমেজ থেকে বেরিয়ে তারা একটু মডারেট গান্ধিয়ান সোশ্যালিজমের দিকে ঝুঁকেছিল। এই কনফিউশনের ফল হলো মারাত্মক খারাপ। 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর দেশে যে কংগ্রেসের প্রতি সহানুভূতির হাওয়া বইছিল, তার সামনে বিজেপি খড়কুটোর মতো উড়ে যায়। সেই লোকসভা নির্বাচনে বিজেপি সারা দেশে মাত্র 2টো সিট পায়, অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট থেকে। তখন মনে করা হতো যে কংগ্রেসের সামনে বিজেপি হয়তো আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং সহযোগী সংগঠনগুলোর অবদান এই দুই আসনের চরম হতাশা থেকে বিজেপিকে টেনে তুলেছিল। তাদের সহযোগী সংগঠনগুলো, বিশেষ করে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চ, বিজেপির ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল রাম জন্মভূমি আন্দোলন। 80-র দশকের শুরুতে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে যে বিশাল আন্দোলন শুরু করেছিল, বিজেপির লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে সেটাকে তাদের নির্বাচনী ইস্তেহারে নিয়ে আসে। আরএসএস এবং হিন্দু জাগরণ মঞ্চ সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে হিন্দু সাংস্কৃতিক চেতনার বিস্তার ঘটায়। এবিভিপি ছাত্রদের মধ্যে থেকে তরুণ এবং লড়াকু নেতাদের তুলে আনে, যারা ভবিষ্যতে দলের কাণ্ডারি হন। বিশ্ব হিন্দু পরিষদ 1990 সালে আদভানিজির সেই বিখ্যাত রথযাত্রা সোমনাথ থেকে অযোধ্যা আয়োজনে বিশাল ভূমিকা নেয়। লাখ লাখ করসেবক রাস্তায় নামেন। এই সংগঠনগুলোর নিঃস্বার্থ সাপোর্ট, ফিল্ড ওয়ার্ক এবং বুথ লেভেলের কাজ ছাড়া বিজেপির আজকের এই বিশাল আকার নেওয়াটা একেবারেই অসম্ভব ছিল। এরাই ছিল দলের আসল মেরুদণ্ড। বিজেপির এই উত্থানের পেছনে দলীয় কার্যকর্তা এবং শীর্ষ নেতাদের দূরদর্শিতা ছিল দেখার মতো। 90 দশকে বাজপেয়ী এবং আদবানি বুঝতে পেরেছিলেন যে একা ক্ষমতায় আসা কঠিন, তাই তারা অন্যান্য আঞ্চলিক দলগুলোকে নিয়ে এনডিএ জোট তৈরি করলেন। কার্গিল যুদ্ধে পাকিস্তানকে কড়া জবাব দেওয়া থেকে শুরু করে ভারতের অর্থনীতিকে মজবুত করা, বাজপেয়ীর নেতৃত্বে দেশবাসীকে প্রথম বোঝায় যে কংগ্রেস ছাড়াও ভারত সফলভাবে চলতে পারে। এরপর এলো মোদী শাহ যুগ। 2014 সালের পর থেকে বিজেপির স্ট্র্যাটেজি একেবারে বদলে গেল। নরেন্দ্র মোদীর বিশাল পপুলারিটি এবং অমিত শাহের চাণক্য নীতির কারণে দলের অবস্থা বদলে যায়। তাঁরা জানতেন শুধু ধর্মীয় আবেগ দিয়ে চিরকাল জেতা যাবে না, তাই তারা হিন্দুত্বের সাথে মিশিয়ে দিলেন ওয়েলফেয়ার স্কিম, সাধারণ মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো, বিনামূল্যে গ্যাস, রেশন, এইসব কাজ কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে পৌঁছে দিলেন। এই দূরদর্শী স্ট্র্যাটেজির কারণেই 2014 এবং 2019 সালে তারা একাই জয় করে ফেলল অধিকাংশ জনগণের মন। বাংলা জয় সমগ্র ভারতে বিজেপিময় হওয়ার চূড়ান্ত ধাপ। বিজেপি গোটা ভারতে ছড়ালেও পশ্চিমবঙ্গ তাদের কাছে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান বাংলা হওয়া সত্ত্বেও
রাজনৈতিকভাবে বিজেপি এখানে বহিরাগত তকমা পেয়েছিল, কারণ বাংলার রাজনীতি হতো শ্রেণী বা ক্লাস পলিটিক্সের উপর ভিত্তি করে নয়, ধর্মের উপর নয়। কিন্তু বিজেপি নেতারা ধৈর্য হারাননি। 2011 সালে বামেদের পতনের পর যে শূন্যস্থান তৈরি হয়, বিজেপি ধীর গতিতে সেখানে ঢুকতে শুরু করে। উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে তারা শক্ত ঘাঁটি বানায়। 2021 সালে তারা বাংলার প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। আর অবশেষে আসে 2026 সালের নির্বাচন। যে তৃণমূল কংগ্রেস তাদের নারী ভোটার এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো স্কিম দিয়ে নিশ্চিত ছিল, বিজেপি তাদের সেই স্কিমের পাল্টা দ্বিগুণ টাকার প্রতিশ্রুতি দেয় এবং হিন্দু ভোটের বিশাল জোট ঘটায়। তৃণমূলের ভেতরে দুর্নীতি ও নিয়োগ কেলেঙ্কারির বিরুদ্ধে মানুষের ক্ষোভকে বিজেপি কাজে লাগায়। ফলে 2026 সালে বিজেপি একাই 207টি আসন পেয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় আসে। এমনকি খোদ মমতা ব্যানার্জিকে তার নিজের গড় ভবানীপুরের শুভেন্দু অধিকারীর কাছে হার মানতে হয়। বাংলার এই পতনই প্রমাণ করে দেয় যে ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর একাধিপত্য শেষ এবং পুরো দেশ আজ বিজেপিময়। যে সমস্ত মহান নেতা আজকের বিজেপির সাথে নেই, আজকের এই সুবিশাল সাফল্যের দিনে সেসব নেতাদের কথা না বললেই নয়, যারা নিজেদের রক্তঘাম দিয়ে এই দলের ভিত গড়েছিল, কিন্তু আজ এই সুদিন দেখার জন্য তারা আমাদের মধ্যে নেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের জীবন বলিদান দিয়েছিল জম্মু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করার জন্য। তার সেই স্বপ্ন 2019 সালে 370 ধারা বিলোপের মাধ্যমে পূরণ হয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় দলের যখন সবচেয়ে খারাপ অবস্থা, তখন তিনিই দলের নিচতলা সংগঠনকে শক্তিশালী করেছিল। তার মানবতাবাদ আজও বিজেপির মূল আইডিওলজি। অটল বিহারী বাজপেয়ী প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী, যিনি সফলভাবে 5 বছর সরকার চালিয়েছিল। তার কবিতা, তার বক্তৃতা আজও মানুষকে অনুপ্রাণিত করে। সুষমা স্বরাজ এবং অরুণ জেটলি, এই দুই তুখোর নেতা যারা সংসদে বিরোধীদের রাতের ঘুম কেড়ে নিতেন, এই দলের সংকটের দিনে ঢাল হয়ে দাঁড়াতেন। এই নেতাদের সারা জীবনের স্ট্রাগল এবং আত্মত্যাগের উপরে দাঁড়িয়েই আজকের এই সুবিশাল বিজেপি নামক ইমারতটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পরিশেষে বলা যায়, বিজেপির মাত্র 2টো আসন থেকে আজকের এই ভারত বিজয় সফল হলো কয়েক দশকের ধৈর্য, হার না মানা মানসিকতা, সহযোগী সংগঠনগুলোর নিঃস্বার্থ সমর্থন এবং সময়ের সাথে সাথে নেতাদের রাজনৈতিক দূরদর্শিতার ফসল।